আপনারা দেখছেন স্টিং নিউজ। স্টিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। এই মুহূর্তে আমি আছি লাইভে। আর আজকের ইটকে যে আলোচনা নিয়ে আপনাদের সামনে আমি এসেছি সেটা হলো মুখ্যমন্ত্রীর ফস মন্তব্য। সত্যিই কি উস্কানি নাকি অপব্যাখ্যা? আর এই আলোচনায় আমার সঙ্গে রয়েছেন কলকাতা থেকে জয়দেব ধর, রাজনৈতিক বিশ্লেষক, এবং সেই সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী সবিতা চৌধুরী। তিনি কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। দুজনকেই আমাদের স্টিং নিউজে স্বাগত জানাচ্ছি এবং আমাদের এই যে আলোচনা, এই আলোচনা শুরু করছি। আপনারা জানেন যে সম্প্রতি মুখ্যমন্ত্রী মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের সভায় তার বক্তৃতায় তিনি যেটা বলেছিলেন যে ফোঁস করে উঠতে, ছাত্র বাহিনীকে বলেছিলেন ফোঁস করে উঠতে। এবং আজকে তিনি বৃহস্পতিবার সমাজ মাধ্যমে তিনি তার যে বক্তব্য, সেই বক্তব্যের তিনি ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন যে তার যে বক্তব্য, সেই বক্তব্যকে নাকি অপব্যাখ্যা করা হচ্ছে। এবং সেই নিয়ে মমতা বলেছেন যে আমি কিছু সংবাদপত্র, বৈদ্যুতিক টিভি চ্যানেল এবং ডিজিটাল মিডিয়ায় একটি নোংরা বিভ্রান্তিমূলক প্রচার চিহ্নিত করেছি। গতকাল আমাদের ছাত্রদের কর্মসূচিতে আমি যে বক্তৃতা করেছিলাম সেই প্রসঙ্গেই রিপোর্টগুলি প্রকাশ করা হয়েছে। তিনি বলেছেন যে আমি সবচেয়ে জোরালো এবং স্পষ্টভাবে বলতে চাই যে পড়ুয়াদের, মানে তিনি ডাক্তারিদের কথা বলছেন বা ইত্যাদি, বা তাদের আন্দোলনের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করেনি। আমি তাদের আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করি, তাদের আন্দোলন ন্যায্য, আমি কখনোই তাদের হুমকি দিইনি। কিন্তু মানুষ আমাকে অভিযুক্ত করছেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সবিতাদি, আপনি কি বলবেন? আপনি তো সবটাই জানেন, দেখেছেন ইলেকট্রনিক মিডিয়াতে সারাটা দিন আজকে চর্চার বিষয় রয়েছে এটা। তাহলে আপনি কি বলবেন এই বিষয়ে? এই যে মুখ্যমন্ত্রীর ফোঁস মন্তব্য, সত্যি কি এটা উস্কানি নাকি অপব্যাখ্যা? তিনি তো বলছেন আমি এটা বিজেপির বিরুদ্ধে বলেছি। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আজকে আমাদের এই যে ইটকের যে সাবজেক্ট? দেখুন, বিষয়টা হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা, এবং এই যে জনজাগরণ বলুন, গণবিস্ফোরণ বলুন, যাই বলুন না কেন, পশ্চিমবঙ্গের মাটি ছড়িয়ে আজকে ভারতবর্ষের অন্যান্য রাজ্য তথা বিদেশের মাটিতেও যে আজকে এই ন্যাক্কারজনক ঘটনার যে প্রতিবাদ জানানো হচ্ছে দীপ্ত স্বরে, এবং পশ্চিমবঙ্গে এতদিন পর্যন্ত সাধারণ মানুষকে নেমে মানে এইভাবে আন্দোলন করতে বিগত দিনে বা বিগত কয়েক যুগ পরে এরকম দেখা গেল যে সাধারণ মানুষ আজকে কোন রকম তারা দল, বর্ণ, ধর্ম সবকিছুর ঊর্ধ্বে উঠে তারা আজকে নেমে এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ করছে। সেখানে বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন শিক্ষক সংগঠন, বিভিন্ন চিকিৎসক সংগঠন থেকে শুরু করে গ্রাম্য গৃহবধূ থেকে শুরু করে প্রত্যেকে আজকে তারা উঠে এসে এটা ধিক্কার জানাচ্ছে। এই জিনিসটা আজকে আরজি কর নিয়ে আমরা রাস্তায় নেমেছি, সবাই রাস্তায় নেমেছি। এটা শুধু আরজি কর নয়, এটা কি হয়েছে দীর্ঘদিন ধরে একটা ধিকি ধিকি করে তুষের আগুন প্রত্যেক মানুষের বুকে ছিল। আজকে যে গণবিস্ফোরণ বা জনবিস্ফোরণ বা জনজাগরণ, নবজাগরণ, যাই বলুক না কেন, এক একটা চ্যানেল এক এক রকম বলছে, যাই বলুক না কেন, এটা কিন্তু একদিনে হয়নি। এটা এই যে কামদুনি থেকে সেই 2012 থেকে শুরু করে আজকে 2024, প্রায় এক যুগ ধরে এই আরজি করে। তো এই মেয়েটি প্রথম, ডাক্তার মেয়েটি তো প্রথম নয় যে উনি প্রথম নির্যাতিতা হয়েছেন বা প্রথম ওনাকে এইরকম ভাবে হত্যা করা হয়েছে। এটা একটা পাশবিক হত্যাকাণ্ড, ঠিক কথা, কিন্তু 2012তেও কামদুনি ঘটনার থেকে শুরু করে তারপর পার্ক স্ট্রিট ঘটনা, তারপর আপনার একের পর এক ঘটনা, যে সমস্ত সেইগুলোকে ধামাচাপা দেবার প্রভূত চেষ্টা করা হয়েছে সরকারের তরফ থেকে। একজন মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আমাদের মহিলা মুখ্যমন্ত্রী হয়, তিনি মহিলাদের কষ্ট বুঝতে পারেননি। কখনো উনি বলেছেন শরীরে জ্বর জ্বালা যেরকম থাকে সেরকম ধর্ষণ হয়, কখনো বলেছেন যে দুষ্টু ছেলেরা দুষ্টুমি করে ফেলেছে, একটু আধটু দুষ্টুমি করবে, কখনো তাকে একটা রেট বেঁধে দিয়ে তাকে ধামাচাপা দেবার প্রক্রিয়া শুরু করা হয়েছে, কখনো কেউ প্রতিবাদ করতে গেলে তাকে মাওবাদী বলে দাগিয়ে দেওয়া হয়েছে।
এই যে দীর্ঘদিন ধরে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এছাড়া আরো তৃণমূল কংগ্রেসের একটা চরম দুর্নীতির পর্যায়ে চলে গেছে সর্বস্থলে, সে শিক্ষা ক্ষেত্র হতে পারে, স্বাস্থ্য ক্ষেত্র হতে পারে, সব জায়গায়। এবং সাধারণ মানুষ কিন্তু আজকে চরম হেনস্থার সম্মুখীন হচ্ছে। শুধুমাত্র ফিজিক্যালি অ্যাসাল্ট করে বা মেরে দিয়ে সেটা রেপ হয় না, রেপটা কিন্তু অনেক রকম ভাবেই একটা মানুষকে করা যায়, সামাজিক ভাবেও করা যায় শোষণ, যাকে আমরা বলি মানসিক ভাবে শোষণ করা যায়। এই প্রত্যেকটাই কিন্তু কোনোটার থেকে কম নয়। তাই জন্য আজকে এই গণবিস্ফোরণ দেখা দিয়েছে। এখন মুশকিলটা কি জানেন? মুশকিলটা হচ্ছে যে এই রাজ্যে প্রতিবাদ করলে তার বিচার পাওয়া যায় না, প্রতিবাদ করলে তাকে জেলের ঘানি টানতে হয়, তাকে কেসের মালা গলায় পড়তে হয়। অথচ যারা অপরাধী, আজকে যদি মুখ্যমন্ত্রী যদি প্রথম থেকে যদি অপরাধীদের প্রতি যদি কঠোর শাস্তি ব্যবস্থা গ্রহণ করতেন, আমরা কিন্তু একবারও শুনিনি যে নিরপেক্ষভাবে তদন্ত হবে এবং নিরপেক্ষভাবে তদন্ত হয়ে যে কঠোর শাস্তি দেওয়া হবে, দোষীদের সামনে আনা হবে। সেটা কিন্তু এই যে বিগত 2012 থেকে শুরু করে আজকে 2024, এই এক দশক কালে আমরা কোথাও কোনোদিন শুনিনি। উনি বলেছেন বহুবার ফাস্ট ট্র্যাক আদালত গঠন করে করা হবে, কিন্তু সেটা 20 বাউ জলে। তার ফলে এই সাধারণ মানুষ কিন্তু আর থাকতে পারছে না, নানা রকম ভাবে তারা কিন্তু পথে নামছে। এবং উনি বিগত দিনে যে বক্তব্য ওনার রেখেছেন, অবশ্যই আমি এবার সেই প্রসঙ্গে আসবো, অবশ্যই উস্কানিমূলক বক্তব্য। উনি এর আগেও কিন্তু বহুবার বহু মঞ্চ থেকে উস্কানিমূলক বক্তব্য রেখেছেন এবং বিরোধীরা প্রতিবাদ করতে পারবে না। আজকে যদি উস্কানিমূলক বক্তব্যের এত অপব্যাখ্যা এবং এই যে নবান্ন যাত্রা করলো পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, তার আগে মেয়েরা রাত দখল করেছে, এই যে লাখ লাখ লোক আজকে রাস্তায় নামছে, তারা ভয় সমস্ত রকম শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে তারা আজকে এসে শাসক বিরোধী স্লোগান দিয়ে রাস্তায় নামছে। এটা কিন্তু মমতা ব্যানার্জির মাথা খারাপ হয়ে গেছে এবং উনি কিন্তু একটা সিঁদুরে মেঘ দেখছেন। সিঁদুরে মেঘ দেখার ফলে উনি মঞ্চে উনি এর আগেও অনেক বক্তব্য এরকম উল্টো পাল্টা বক্তব্য রেখেছেন বিরোধীদের অ্যাসাল্ট করার জন্য। উনি যা বলেছেন এবং বিগত 2021-এর ইলেকশন, বিগত 2024-এর ইলেকশনের পরে দেখা গেছে যে বিরোধীদের যেরকম ভাবে সর্বশক্তি দিয়ে নির্মূল করে দেওয়া হয়েছে, আবার একটি উস্কানিমূলক বক্তব্য উনি বললেন যে তোমরা ফোর্স করে ওঠো। এই ঘটনার আমরা বিজেপির তরফ থেকে তীব্র ধিক্কার জানাই এবং এটা শাক দিয়ে মাছ ঢাকার জন্যই, যেহেতু সোশ্যাল মিডিয়াতে এত বেশি ট্রোল হচ্ছে। এবং নট অনলি দ্যাট, উনি যেভাবে বলেছেন, উনি তো বিচ্ছিন্নতাবাদী, আলগাবাদী, মাওবাদীদের মতো উনি কথা বলেছেন যে সমস্ত ভারতবর্ষে আগুন জ্বলবে, দিল্লিতে আগুন জ্বলবে, বিহারে আগুন জ্বলবে, উড়িষ্যা আসাম। সবিতাদি, উনি তো বলছেন যে আমি গতকাল আমার বক্তৃতায় যে বাক্যাংশটি ব্যবহার করেছি তা রামকৃষ্ণ পরমহংসদেবের একটা উদ্ধৃতি মাত্র, কিংবদন্তি। বলছে এখানে যে রামকৃষ্ণ বলেছিলেন যে এইরকম মাঝে মাঝে নাকি আওয়াজ তুলতে হয়। সেটা কে তুলবে? সেটা তৃণমূল কংগ্রেস তুলবে? সেটা সরকার পক্ষ তুলতে পারে, সরকার প্রশাসনে যারা আছে তারা তুলতে পারে অপরাধীদের দমন করার জন্য, প্রতিবাদীদের দমন করার জন্য নয়। রামকৃষ্ণ আন্দোলনে নামছে, তৃণমূল আন্দোলনে কিসের বিরুদ্ধে নামছে? তারাও তো বলছে জাস্টিস চাইছে। হ্যাঁ, ওই তো পকেট মারের মতো, সেই বাসে উঠে পকেট মেরে চলে যায় আর তারপর তালে গলে গুলিয়ে দেয়, পকেট মার বলে চেঁচাতে থাকে। তখন কি হয়, সব মানুষ নিজের পকেট গুলো চেক করে, পকেট মার বেরিয়ে যায়। আরেকটা জিনিস জানেন তো, ছোটবেলায় না দাবা খেলা হতো, বা ওই যে আমরা যে গুটি চেলে যে লুডো খেলা হতো ছোটবেলায়, অনেক দুষ্টু মানে শিশু বা বলুন বা বালক বালিকা, তারা যেই দেখছে যে আমরা হেরে যাচ্ছি তখন দাবার বোর্ডটাকে উল্টে দিত, লুডোটাকে উল্টে দিত, যা আমিও জিতবো না, তোদেরও জিততে দেবো না। সরকার তোমার হাতে, প্রশাসন তোমার হাতে, পুলিশ মন্ত্রী তুমি, স্বাস্থ্যমন্ত্রী তুমি, একাধিক দপ্তর তোমার হাতে। তুমি কার কাছে জাস্টিস চাইছো? তুমি তার কার কাছে জাস্টিস চাইছো? তোমার কাছে তোমার প্রজারা জাস্টিস চাইবে, যারা আজকে নাগরিক তারা জাস্টিস চাইবে। তুমি কার কাছে জাস্টিস চাইছো? সবিতাদি, তিনি ধরুন আপনার কথা অনুযায়ী আপনি যেটা বিশ্বাস করেন যে ফোঁস করেছে এবং এর কোনো অপব্যাখ্যা হচ্ছে না, তাহলে তিনি তার ছাত্র বাহিনীকে বলছেন তাহলে এইবার আপনারা যখন কোনো আন্দোলন করবেন তার ছাত্র বাহিনীকে মুখ্যমন্ত্রী বলুন বা তৃণমূল নেত্রী বলুন, তিনি বলছেন যে ফোঁস করতে, তাহলে আপনাদের সঙ্গে সেইভাবেই যদি ফোঁস করে তাহলে আপনারা কতটা প্রস্তুত?
দেখুন আমি একটা যদি এই কথাটা বলতে চাই, তাহলে 2021-এ বিধানসভা ইলেকশনের পরে কিন্তু ভারতীয় জনতা পার্টির একাধিক কর্মীর ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, একাধিক কর্মীকে মৃত্যু তাকে হত্যা করা হয়েছে, তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, মা বোনেদের রেপ করার হুমকি দেওয়া হয়েছে। বিগত দিনেও আমরা দেখেছি বাংলাদেশ করে দেবো, কিছু কিছু কাউন্সিলর এরকমও বলেছে বাংলাদেশ করে দেবো তোদের ঘরে ঢুকে গিয়ে, তারপরে বিভিন্ন ঘরে ছেলে ঢুকিয়ে দেবো, রেপ করে দেবো, এসব আমরা গা সওয়া হয়ে গেছে। ধর্মের জন্য আমরা এখন একটাই কথা বলি, যত তোর গুলি আছে, যত গুলি আছে আমরা বুক ছিটিয়ে দেব, আমরা গুলি বুকে আমরা ধারণ করব, কিন্তু সত্যের পথ থেকে আমরা সরে যাব না। আমরা একদম প্রস্তুত, যেভাবে ওনারা জবাব দেবেন আমরাও সেভাবে পাল্টা প্রতিবাদ, পাল্টা আন্দোলনের মাধ্যমে আমরা সেটা জবাব দেওয়ার জন্য প্রস্তুত। আর সব থেকে বড় কথা, সাধারণ মানুষ কিন্তু এই লড়াইয়ে আমাদের পাশে আছেন, এটাই আমাদের বড় শক্তি। আপনাদের বিরুদ্ধে তৃণমূল অভিযোগ করছে যে আপনারা এটাকে নিয়ে রাজনীতিকরণ করছেন, আপনারা জাস্টিস না চেয়ে আপনারা এক দফা দাবিতে পদত্যাগ চাইছেন। এই সুযোগটা একেবারে, এই সুযোগটা তো উনি নিজেই করে দিয়েছেন। ওনার তো আর এক মিনিটও যদি ওনার মনুষ্যত্ব বলে কিছু থাকে, যদি ওনার বিবেক বলে কিছু থাকে, তাহলে আমার মনে হয় ওনার এক মিনিটও আর পদত্যাগ করা উচিত, এক মিনিট আর গদিতে থাকা উচিত নয়। কারণ দপ্তর সামলাতে উনি ব্যর্থ হয়েছেন। স্বাস্থ্য দপ্তরে আজকে স্বাস্থ্য আধিকারিকরা যারা প্রাক্তন আধিকারিক, তারা কি বলছেন টিভিতে? যারা স্বরাষ্ট্র দপ্তরের প্রাক্তন আধিকারিক ছিলেন তারা এসে কি বলছেন? স্বাস্থ্য দপ্তরে যে ভুড়ি ভুড়ি দুর্নীতির কথা, যে করোনা পিরিয়ড থেকে শুরু করে যে সমস্ত ভুড়ি ভুড়ি দুর্নীতির কথা উঠে আসছে, এই কথাগুলো কি উনি জানতেন না বলতে চান? স্বরাষ্ট্র দপ্তর হিসেবে সম্পূর্ণভাবে ব্যর্থ। একটা কথা বলি দাদা, আরজি করে যেদিন হাজার হাজার ছেলে ঢুকে ওই তথ্য প্রমাণ লোপাট করার জন্য যেরকম তাণ্ডব চালালো, পুলিশের কাছে কোনো খবর ছিল না? পুলিশের কাছে তাহলে কোনো খবর ছিল না বলে এত বড় তাণ্ডব চালাতে বাধ্য হলো, এবং পুলিশ প্রসূতি সদনের বাথরুমে গিয়ে লুকোতে বাধ্য হলো। তাহলে ব্যর্থ। তাহলে উনি যদি ব্যর্থতার দায় নিয়ে, আমার মনে হয় এখনই ওনার পদত্যাগ করা উচিত। না হলে জনগণ তো 2026-এ ওনাকে বা তার আগেই হয়তো দেখা যাবে যে ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে নামাবে। এই জন্য একটু যদি মনুষ্যত্ব থাকে, যদি বিবেকবোধ থাকে, এবং ওনার যদি মনে হয় উনি যে দপ্তরগুলো কন্ট্রোল করেন সেই দপ্তরের এই যে ফেলিওর চিত্রটা বারবার উঠে আসছে, উনি জানতেই পারছেন না কি হচ্ছে দপ্তরের মধ্যে, কোথায় কি হচ্ছে, যেটা কিনা ওনার নখদর্পণে থাকার কথা, তাহলে ওনার পদত্যাগ করে অন্য কাউকে দায়িত্ব দিয়ে সরে যাওয়াটাই বাঞ্ছনীয় নয় কি? বুঝতে পেরেছি সবিতা দি। এবার আমরা চলে যাব রাজনৈতিক বিশ্লেষক জয়দেব ঘরের কাছে। জয়দেব বাবু, আপনি আজকে আমাদের এই যে ইটকের বিষয়, যে মুখ্যমন্ত্রীর ফোঁস মন্তব্য, এটা অপব্যাখ্যা হচ্ছে নাকি সত্যি এটা একটা উস্কানি দেওয়া হচ্ছে? আপনার এ বিষয়ে কি মত? দেখুন, সত্যি কথা, বিজেপির পাতা ফাঁদে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথমবার পা দিয়ে ফেললেন। আচ্ছা, কারণ প্রশাসক এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যদি ফোঁস করার কথা বলে, সেটা সুপ্রিম কোর্টে প্রমাণ করতে দেরি হবে না যে একজন প্রভাবশালী মুখ্যমন্ত্রী তার ছাত্র যুবদের ফোঁস করতে বলছে, তথা পুলিশকেও নির্দেশ দিচ্ছেন বিরোধী দমন করার জন্য। এবং ঠিক তৎক্ষণাৎ এই দিনে সন্ধেবেলায় রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর যদি আপনারা ভাষণ এবং বক্তব্য শোনেন, আপনারা দেখতে পাবেন যে সেখানে স্পষ্ট করে তিনি উল্লেখ করছেন আরজি করের ঘটনা। সারা দেশে আরজি করের পরবর্তী সময় মহারাষ্ট্রে, বদলাপুরে, উত্তরপ্রদেশে সহ সারা ভারতবর্ষে বহু মহিলা শ্লীলতাহানি, ধর্ষণ এবং বহু মহিলাকে এইভাবে রেপ করে খুন করার ঘটনা আছে, কিন্তু তিনি সেগুলোকে কনসিডার করলেন না। দেখুন, যে কোনো মহিলা, এবং যে কোনো মহিলা, সে তিলোত্তমাও যতটা গুরুত্বপূর্ণ, বাকি যে কোনো মহিলা, প্রান্তিক মহিলার সাথে এই ঘটনাটা ঘটুক, তিনিও সমান গুরুত্বপূর্ণ। কিন্তু উত্তরপ্রদেশের উল্লেখ রাষ্ট্রপতি করলেন না তার ভাষণে, অর্থাৎ বিজেপির লিখে দেওয়া বক্তব্যকে তিনি রিপ্রেজেন্ট করলেন, সেখানে বদলাপুরেরও উল্লেখ ছিল না। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে
বিজেপির যা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের দিকে বিজেপি ক্রমশ এগিয়ে যাচ্ছে। উদ্দেশ্য নাম্বার 1, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের হাতে 29টা আসন রয়েছে। যদি তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করা যায়, সেক্ষেত্রে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার যদি কোনোভাবে ভোটের আগে পাল্টি খায়, তৃণমূল কংগ্রেসের যদি সমর্থন আদায় করা যায়, কোণঠাসা করে সরকার ফেলে দেবার আগের মুহূর্তে তাদের ব্ল্যাকমেলিং করা যায়, সেই জন্য মোদিবাবু উদ্যত হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করতে হবে, প্রথম। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গের দেউচাপাচামিতে কয়েক লক্ষ কোটি টাকার কয়লা এবং অশোকনগরে কয়েক লক্ষ কোটি টাকার খনিজ তেল, খনিজ সম্পদ পাওয়া গেছে। আপনারা জানেন জুলাই মাসের সাংবিধানিক বেঞ্চ 9 সদস্যের বিচারপতি নিয়ে যে রায় দিয়েছে, সেখানে 8-1 রায়ে এটা স্বীকৃতি পেয়েছে যে রাজ্য এই খনিজ সম্পদগুলোর উপর কর আরোপ করতে পারে। অর্থাৎ আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় দেউচাপাচামি থেকে উত্তোলিত কয়লা এবং অশোকনগর থেকে উত্তোলিত খনিজ তেলের উপরে কর আদায় করতে পারেন, কর আরোপ করতে পারেন। সেখানে কিন্তু মোদিবাবুর যে বন্ধু আদানি আম্বানি, যারা আগামী দিনে এই খনিজ সম্পদের মালিক হবেন, বিভিন্ন রাজ্যে হয়েছে, সেই সম্পদে যদি রাজ্য সরকার কর আরোপ করেন তাহলে তাদের লভ্যাংশ কমবে। অতএব পশ্চিমবঙ্গে যখন এই বিপুল পরিমাণ খনিজ সম্পদ পাওয়া গেছে, তখন পশ্চিমবঙ্গের দখলটা বিজেপির চাই। এবং অমিত শাহ, যিনি দুবার ফেল করেছেন, ডাহা ফেল করেছেন, একবার 200 ডাক দিয়ে 70-এ, আর এবারে তো 35-এর ডাক দিয়ে, আগের বারে 3 থেকে 77 হয়েছে 200 ডাক দিয়ে, কিন্তু এবারে 35-এর ডাক দিয়ে উনি 18 থেকে 12 হয়েছেন। অতএব অমিত শাহর এই হারের জ্বালা, গ্লানি, ফেল করার জ্বালা উনি মেটাতে চাইবেন, কারণ ওনার যে প্রতিপত্তি বা ওনার যে দলের ওপর কন্ট্রোল, সেটা ক্রমশ শ্লাঘাত হচ্ছে যোগী আদিত্যনাথের জন্য। কারণ পশ্চিমবঙ্গে বারবার মোদী ভরসা করেছে অমিত শাহকে, কিন্তু অমিত শাহ কোনোবারই সেই আশানুরূপ ফল নিয়ে যেতে পারেনি দিল্লিতে বা পশ্চিমবঙ্গে সরকার গঠনের ক্ষেত্রে। তো যেভাবে ক্রম পর্যায়ে আপনি যদি ক্রোনোলজিটা দেখেন, পশ্চিমবঙ্গকে বিজেপির দরকার, কারণ আসাম বিজেপির, উড়িষ্যা বিজেপির, ঝাড়খণ্ড প্রায় বিজেপির দখলে। কারণ আপনারা জানেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার চম্পাই সোরেনও বিজেপিতে জয়েন করেছে হেমন্ত বিশ্ব শর্মার হাত ধরে অমিত শাহের সঙ্গে। উড়িষ্যা দখল হয়ে গেছে, তার মানে পশ্চিমবঙ্গের চারপাশে বিজেপি কিন্তু ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। কিন্তু পশ্চিমবঙ্গকে এখনো পর্যন্ত বিজেপি করায়ত্ত করতে পারেনি, যার জন্য আগামী লোকসভা নির্বাচনের আগে এই যে 29টা আসন তৃণমূল কংগ্রেসের, যেটা আপনার চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের যৌথ সিটের থেকেও বেশি, সেই রাজ্যটিকে যদি করায়ত্ত করা যায় তাহলে ইন্ডিয়া জোটকে দুর্বল করা যাবে এবং ইন্ডিয়া জোটে একটা বিরাট আঘাত আনা যাবে এবং এই 29টা জোটের সমর্থনও আদায় করা যেতে পারে। প্রশ্নাতীতভাবে যদি সরকারকে ফেলে দেবার পুরো চক্রান্তটা বিজেপি পরিপক্কভাবে তৈরি করতে পারে, সেই লক্ষ্যেই নির্দেশে কাজ চলছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফোঁস মন্তব্য আগামী দিনে বিজেপিকে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য অস্ত্র তুলে দিল। কারণ সুপ্রিম কোর্টে এটা এভিডেন্স থাকবে যে রাজ্য সরকারের প্রধান যিনি, তিনি ফোঁস করতে বলেছেন। এবারে বিজেপি করতে পারে যেটা, রক্তের রাজনীতি, খুনের রাজনীতি, লাশের রাজনীতি, 10টা খুন 10টা রাজনীতির বডি যদি ওনারা জোগাড় করতে পারেন, তাহলে কিন্তু সেই লাশ বা বডির ওপর দাঁড়িয়ে ওনারা ক্ষমতা দখলের অনেক কাছে এগিয়ে যাবে এবং রাষ্ট্রপতি শাসন জারি করাটা জাস্টিফাইড হবে। কারণ ঠিক এর পরবর্তীতে এতদিন রাষ্ট্রপতি চুপ ছিলেন, ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের খোঁজ মন্তব্যের অনতিবিলম্বে তিনি আর্যকর নিয়ে হতাশ এবং ব্যথিত বার্তা দিলেন এবং স্পেসিফিক্যালি সারা ভারতবর্ষের সমস্ত মহিলার জন্য তিনি বার্তা দিলেন না, দিলেন শুধুমাত্র কলকাতার তিলোত্তমার জন্য। এই জন্যই সন্দেহটা আরো গাঢ় হচ্ছে যে বিজেপি ধীরে ধীরে কিন্তু তার বাগান বা তার যে প্ল্যাটফর্ম সেটাকে সাজাচ্ছে, একদিন জোর করে ধাক্কা দেবে নবান্নর 14 তলা থেকে
মমতা বন্দ্যোপাধ্যায়কে, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কনস্টিটিউশনালিও হেল্পলেস পাবে এবং একটা যে জনরোষ, দেখুন চক্রান্তের মূলে এবারে ভারতের পতাকাকে এগিয়ে নিয়েছে বিজেপি। বিজেপি নিজের পতাকা ধরতে লজ্জা ঘেন্না পাচ্ছে, বিজেপি নিজের পতাকা ধরছে না, যাতে ইনক্লুসিভ রাজনীতিতে নাগরিক সমাজকে অ্যাটেন্ড করা যায়। কারণ বিজেপির থেকে মুখ ফিরিয়ে রেখেছিল সুশীল সভ্য নাগরিক সমাজ হিন্দু মুসলমানের প্রসঙ্গে, সেটা বিজেপি খুব ভালো করে বুঝেছে। এবারে এই যে রাত দখল পদ দখল হলো, সেখানে বহু মুসলিম মহিলাকেও আমরা হাঁটতে দেখলাম। সবিতা দিও বোধহয় তার নেতৃত্ব দিয়েছিলেন। অনেক মুসলিম মহিলাও কিন্তু বিজেপির নেতৃত্বে রাত দখল পদ দখলে সামিল হচ্ছে। যে মুসলিমরা বিজেপি থেকে ব্রাত্য হয়েছিল সেই মুসলিমরা এসে জুড়লো, কারণ ভারতের পতাকার তলে, বিজেপির পতাকার তলে নয়। অতএব রাজনীতিতে ইনক্লুশনটা করার সুবিধা হলো। আমার একটা প্রশ্ন আপনাকে, সেটা হচ্ছে এই যে ঠোস মন্তব্য করতে হলো মমতাকে, তাহলে কি তিনি বলছেন, কোট আনকোট বলছেন যে এটা আমি বিজেপির বিরুদ্ধে বলেছি? তাহলে বিজেপির যে একটা শক্তিশালী আন্দোলন, বলা হয় গণতন্ত্রে যত শক্তিশালী বিরোধী থাকবে তত গণতন্ত্রের পক্ষে ভালো। তো মমতা ব্যানার্জি তাহলে কি রাজনৈতিকভাবে এই বিজেপির সঙ্গে মোকাবেলা করতে পারছে না, বা তাদের সঙ্গে এই যে বিজেপির সঙ্গে অন্য অহিংস পথে কি মোকাবেলা করতে পারছে না? তাই আজকে এই ফোঁস মন্তব্য করতে হলো যে ফোঁস করে উঠতে হবে তৃণমূলকে। না দেখুন, ব্যাপারটা আপনাদের খুব ভালোভাবে বুঝতে হবে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যতদিন জ্যোতি বসু এবং অনিল বিশ্বাস ছিলেন, ততদিন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আন্দোলন করে এলএম করে উঠতে পারেননি, কারণ কঠোর হাতে দমন করেছিল অনিল বিশ্বাস এবং জ্যোতি বসু। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্ল্যাটফর্ম দেয়নি। কিন্তু আপনাদের স্মরণে থাকবে, যখন থেকে জ্যোতি বসু এবং অনিল বিশ্বাস সরে গেলেন, বিমান বাবু এবং বুদ্ধদেব বাবুর হাতে সিপিআইএম ক্ষমতায় এলে, এবং তারা অনেকটা লিবারেল ছিলেন, তারা কিন্তু এতটা দমন পীড়নের মধ্যে যেতেন না যেটা জ্যোতি বসু অনিল বিশ্বাস করতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। এবং সেই সুযোগে বুদ্ধদেব বাবুর লিবারেল এবং নরম মনোভাবের ফলেই কিন্তু তিনি গদি উল্টে দিতে পেরেছিলেন, ক্ষমতার পালাবদল করতে পেরেছিলেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের লগ্নের জন্ম, তিনি আন্দোলনের গতি প্রকৃতি নার্ভ চেনেন। তিনি বুঝতে পেরেছেন এবারে শুধুমাত্র বিজেপির লোক নয়, ভাড়া করা লোক নয়, নাগরিক সুশীল সমাজও কোথাও জেগেছে। এটাকে উনি কিন্তু সিঁদুরে মেঘ দেখছেন। এটাকে যদি না বন্ধ করা যায়, তাহলে যেভাবে বুদ্ধবাবুকে ক্ষমতাচ্যুত করতে পেরেছিলেন উনি সিঙ্গুর নন্দীগ্রামের ইস্যুতে, কারণ এখন ওনার বিরুদ্ধে সবকটা মিডিয়া এবং মানুষও পথে নেমেছে পুরো নন্দীগ্রাম, এবং আপনি সিঙ্গুরের সময়ের অবস্থান দেখুন, বাকি বৈদ্যুতিন মাধ্যমের অবস্থান দেখুন, আর বর্তমান পর্যায়ে দেখুন। তো উনি বুঝতে পারছেন যদি মানুষকে এখানে প্রতিহত করা না যায়, যেমন যারা আজকে কালীঘাটের উদ্দেশ্যে যাবে বলেছিল 5 জনকে গ্রেপ্তার, সায়ন লাহিড়ী যিনি এবিপির স্টুডিও থেকে নেমেছেন তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করার মাধ্যমে, পুলিশি দমন পীড়নের মাধ্যমে কিন্তু উনি একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করতে চাইছেন। এটা স্বাভাবিক, নইলে এই আন্দোলনকে বশীভূত করা যাবে না। এই আন্দোলন কিন্তু মহামারীর আকার ধারণ করবে, সংক্রামিত হবে, যেভাবে সিঙ্গুর নন্দীগ্রাম সংক্রামিত হয়ে বুদ্ধবাবুর দোষ ছিল না আজকে প্রমাণ। বুদ্ধবাবু নির্দোষী হয়েও কিন্তু দোষীর সাজা পেয়েছেন, যেভাবে ধনঞ্জয় বলছেন নির্দোষ হয়ে দোষীর সাজা পেয়েছেন, সেইভাবে যেন সঞ্জয় না পায়। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে কোনো দোষ নেই, কিন্তু তাকে দোষী সাজিয়ে তোলা হচ্ছে। অতএব সেই সাজাটা তিনি পেতে চান না। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো একটা বিরাট ভূমিকা রয়েছেন, এবং তিনি সন্দীপ বাবুর গ্রেপ্তারি দাবি করেছেন। কোর্টে বলটা এখন সিবিআই কে পাঠিয়ে দিয়েছে। সিবিআই কিভাবে কাউন্টার করে এটা তার দেখার বিষয়। মানুষের মধ্যে, জনমানুষের বিজেপিকে নিয়ে চিন্তা নেই তৃণমূল কংগ্রেসের চিন্তা সুশীল নাগরিক সমাজ। দেখুন টলিউড নেমেছে, নাট্য জগৎ নেমেছে, নৃত্যশিল্পী, টেলি সবাই নেমেছে। তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় চিন্তা হচ্ছে তার ঘর কি করে সামলাবে, কারণ ঘরে ভাঙন দেখা দিয়েছে। তৃণমূল কংগ্রেসের একাধিক সৎ ভালো মানুষ, ভালো যারা এমপি এমএলএ যারা আছেন, তারা কিন্তু এই ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছেন এবং ধীরে ধীরে দল বিরোধী কথাবার্তা ফেসবুক মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা টুইট করছেন। যারা প্রকৃত ভালো মানুষ হবে তারা কখনোই ন্যাক্কারজনক ঘটনাকে তারা সমর্থন করবে না। জয়দেব বাবুকে আমি থামিয়েই কিছুটা বলবো। জয়দেব বাবু এতক্ষণ যে কথাগুলো বলছিলেন আমি শুনছিলাম মন দিয়ে, উনি একদম ন্যাশনাল পলিটিক্সে চলে গেছেন যে বিজেপি কিভাবে ছক সাজাচ্ছে, কিভাবে কি
করছে, এটা সত্যি যে একটা যে কোনো একটা পলিটিক্যাল পার্টির তার মূল এজেন্ডাই থাকে সেই রাজ্যে বা সেই দেশে সরকার গঠন করা, এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই। কিন্তু 356 ধারা লাগু করে বিজেপি কখনো পশ্চিমবঙ্গে জোর জবরদস্তি একটা সরকারকে সংগঠিত মানে নির্বাচিত মানুষের ভোটে নির্বাচিত সরকারকে ফেলবে না, এ কথা বিজেপি অনেক আগেই বলেছে। আর একটা জিনিস বলি, হাসপাতাল চত্বরে কোনো আপনাদের বিরোধী দলনেতা তো বারবার বলছে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা, আপনাদের শ্রমিক ভট্টাচার্য বলছেন, আপনাদের তো তাহলে আপনারা বলছেন করতে পারি অথচ চাই না। আপনাদের শুভেন্দু বাবু রোজ সকালবেলা উঠেই রাষ্ট্রপতি শাসন দাবি করছেন, আর আপনি বলছেন আমরা রাষ্ট্রপতি শাসন চাই না। ওনার দৃষ্টিভঙ্গি থেকে শুধু শুভেন্দু বাবু কেন, আজকে তো সাধারণ মানুষ আজকে কে করছে না? আপনি করছেন না? না না, শুভেন্দু বাবুর নেতৃত্বেই তো আপনি দলটা করছেন, শুভেন্দু বাবুই তো আপনার বিরোধী দলনেতা, আপনার দলের সর্বোচ্চ নেতা, সেই তো রাষ্ট্রপতি শাসন চাইছে। শ্রমিক ভট্টাচার্য মুখপাত্র সে চাইছে, সুকান্ত মজুমদার চাইছে। রাজ্যের নিয়ম শৃঙ্খলা একদম ভেঙে পড়েছে। তাহলে আমাকে বলুন, বিধানসভায় যখন রেটের সাজা ফাঁসি, সেখানে কেন আপনারা বলছেন যে আমরা সিগনেচার করব না? শুভেন্দু বাবু কেন বললেন যে পুরো বিধানসভাকে ব্লক আউট করা হবে, ছাত্রদের নিয়ে, ভারতের পতাকা নিয়ে আমরা ভেতরে লড়াই দেবো, আপনারা বাইরে লড়াই দিন? আপনারা কি তাহলে ফাঁসি, ধর্ষণের সাজা এটা চান না? ধর্ষণের ফাঁসি, তাহলে সেটাই বিধানসভায় যখন বিল আনা হবে তার বিরোধিতা কেন করছেন? না না, আপনারা ধর্ষণের শাস্তি ফাঁসি এর বিরোধিতা কেন করছেন? ধর্ষণের শাস্তি ফাঁসি এর বিরোধিতা করে তো প্রমাণ করছেন আপনারা ধর্ষকদের সাথে আছে। না না, আপনারা ধর্ষকদের সাথে না নির্যাতিতার সাথে? সবিতা ম্যাডাম, আপনারা কি ধর্ষকের সাথে না নির্যাতিতার সাথে? যদি ধর্ষকের সাথে নেই, তাহলে বিধানসভায় যখন বলা হচ্ছে ধর্ষকের শাস্তি ফাঁসি, সেই বিল আনা হবে, আপনারা সেই বিলের সই করতে নারাজ হয়ে আন্দোলনের ডাক দিচ্ছেন কেন বিধানসভার ভেতরে এবং বাইরে? এর ব্যাখ্যাটা কি? আপনারা বিধানসভায় যখন ধর্ষকের সাজা ফাঁসি এর দাবিতে বিল আনছে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা সেটাতে সিগনেচার করতে চাইছেন না কেন? বিধানসভায় এই আনা বিল কতটা লাগু হতে পারে, কারণ আমি আইন বিশেষজ্ঞ নয়, কিন্তু আমি যতদূর জানি যে কোনো ভারতবর্ষের আইন বিরোধী দলনেতা বলছে আমরা সই করব না, আমরা বিরোধিতা করব। এবং রাজ্যসভা থেকে যে আইন প্রণয়ন হবে সেই আছে, কিন্তু বিলটা যখন বিধানসভায় আনছে সেখানে আপনারা আপত্তি কেন করছে? শুধু রাজনীতি, তার মানে নির্যাতিতাকে আপনারা জাস্টিস দিতে চান না? আপনারা কি নির্যাতিতাকে জাস্টিস দিতে চান? না না, আপনাদের লক্ষ্যটা কি? মুখ্যমন্ত্রীর পদত্যাগ না নির্যাতিতার জাস্টিস? আপনাদের লক্ষ্যটা কি? লোকসভা এবং রাজ্যসভায় এতদিন ধরে পাশ হয়ে এসেছে এবং সেখানে নির্বাচিত সদস্যরা যারা আছেন, আপনাদের লক্ষ্যটা কি নির্যাতিতার জাস্টিস নাকি রাজনীতি করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ আর শুভেন্দুর ক্ষমতা দখল? কোনটা চাইছে? আমরা তো পার্ক স্ট্রিটের নির্যাতিতার পাশে রয়েছি, তিনি স্বর্গে গেছেন। সিবিআই যখন হাইকোর্ট থেকে আপনারা সেটাকে রুখলেন না কেন? আপনারা সিবিআই এর দাবি করবেন, আবার পাশাপাশি ফার্স্ট কোর্টেরও দাবি করবেন, দুটো তো প্যারালাল হতে পারে না। আপনারা সিবিআই এর দাবি করছেন, আবার ফার্স্ট কোর্টও দাবি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো শনিবার পর্যন্ত চেয়েছিল, 4-5টা দিন দিতে পারলেন না, হাইকোর্টের থেকে রায় হয়ে গেল মহামান্য হাইকোর্ট। তা এখন সিবিআই কি করছে? আপনারা সিজিও ঘেরাও কেন করছেন না? না না, সিবিআই এর বিরুদ্ধে আপনারা সিবিআই এর প্রধানকে বিশ্বাস নেই। সবিতা ম্যাডাম মানে মিথ্যুক মুখ্যমন্ত্রী যদি কেউ থাকেন তাহলে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তিনি এখন কি বলছেন, বিকালে কি বলছেন, তারপরের দিন সকালে কি বলছেন উনি নিজেই মনে রাখতে পারেন না। একাধিক উক্তি উনি ভুল ভাল কোর্ট উনি আওড়ান, এটা কি বিশ্বাস করতে বলেন? আমার মনে হয় সবিতা ম্যাডাম, উইথ ডিউ রেসপেক্ট, আমি আপনাকে একটা প্রশ্নই শুধু করতে চাই। সিবিআই এর মাথায় বসে আছে প্রধানমন্ত্রী, সেই সিবিআই 14 দিনে এখনো সেই সঞ্জয়ের পরে একজনকে, ইভেন সন্দীপকেও গ্রেপ্তার করতে পারে না। এইরকম একটি অপদার্থ সংস্থাতে তালাচাবি লাগিয়ে দেওয়া হবে, এক দফা এক দাবি সিবিআই অফিসের তালাচাবি।
এই দাবিতে আপনারা সিজিও ঘেরাও কেন করছেন না? সিজিও না, সিবিআই করলে ভালো, আর কলকাতা পুলিশ করলেই কালো, মানে সিবিআই করলে লীলা, বাকিরা করলে বিলা। এটা কি ধরনের ন্যায়? সেরকম ভাবে তৃণমূল কংগ্রেসও করুক, আমাদের তো কোনো আপত্তি নেই। তৃণমূল কংগ্রেসও করতে পারে। সিবিআই আপনাদের, কলকাতা পুলিশ তৃণমূলে। মানে ভারতবর্ষের পরিস্থিতি দাঁড়িয়েছে, ভারতবর্ষের পরিস্থিতি দাঁড়িয়েছে সিবিআই হচ্ছে বিজেপি। না সবিতা ম্যাডাম, সিবিআই মানে বিজেপি, কলকাতা পুলিশ মানে তৃণমূলে। ভারতবর্ষের এই অবস্থা দাঁড়িয়েছে। আপনি বলতে চাইছেন মানে আপনারা সিবিআই এর বিরুদ্ধে কিছু বলবেন না, কারণ সিবিআইটা আপনাদের। কেন সিজিও ঘেরাও হবে না? কেন সিজিও ঘেরাও হবে না? কেন? পাবলিক জাস্টিস চাইছে, পাবলিক তো জাস্টিস চাইছে, পাবলিক নির্যাতিতার বিচার চাইছে। সাধারণ মানুষ আজকে কেন রাস্তায় নেমেছে? শুধুমাত্র জাস্টিস চাইছে, তারা জাস্টিস চাইছে, তারা নির্যাতিতার জাস্টিস চাইছে। তাহলে কি শুভেন্দুকে মুখ্যমন্ত্রী করতে চাইছে? তাহলে কি শুভেন্দুকে মুখ্যমন্ত্রী করতে এই মানুষগুলো রাস্তায় নেমেছে? শুভেন্দুকে মুখ্যমন্ত্রী করতে এরা রাস্তায় নেমেছে? না এরা কি শুভেন্দুকে মুখ্যমন্ত্রী করতে রাস্তায় নেমেছে? জয়দেব বাবু আপনি প্রশ্ন করুন, প্রশ্ন করার পরে সবিতাদিকে বলার সুযোগটা দিন, তাহলে পরিষ্কার মানে সাউন্ডটা শুনতে পাবে দর্শকরা। মানে দুজন যখন কথা বলছে, আমি একটাই প্রশ্ন করছি সবিতা ম্যাডামকে। কোয়ালিটিটা দেখছি খুব ভালো, খুব সুন্দর সাউন্ড আসছে যখন দুজনের বক্তব্য হচ্ছে, কিন্তু সবিতাদির কথা ঠিকঠাক শোনা যাচ্ছে না। সেই জন্য আচ্ছা আমি বিরক্ত করবো না, আমি প্যানেলের সম্মান রেখে সবিতা ম্যাডামের কাছে একটাই প্রশ্ন করব। ম্যাডাম, এই মানুষগুলো রাস্তায় নেমেছে নির্যাতিতার জাস্টিস চেয়ে, না শুভেন্দুকে মুখ্যমন্ত্রী করবে বলে, নাকি মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগের জন্য? তারা রাস্তায় নেমেছিল নির্যাতিতার জাস্টিসের জন্যই। নাগরিক সমাজ পুরো রাস্তায় নেমেছে, তাদের আর কোনো ইস্যু ছিল না। কিন্তু বিজেপি এর মধ্যে পেনিট্রেট করেছে শুভেন্দুর মুখ্যমন্ত্রী হওয়া বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। এটা কিন্তু নাগরিক সমাজের কোনো এজেন্ডাই ছিল না। এবারে বলুন। এইবার সবিতা দি বলুন। বিজেপি একটি গণতান্ত্রিক দল। বিজেপি চাইলে অনেক আগেই 356 ধারাটা লাগু করতে পারত। বিজেপির কেন্দ্রীয় দল, কেন্দ্রীয় নেতৃত্ব যা সিদ্ধান্ত নেয় সেটা আমাদের সবাইকে মেনে চলতে হয়। কেন্দ্রীয় নেতৃত্ব একদম 356 ধারার বিরোধী। তারা একদম বলে দিয়েছে যে ভোটে জিতে এসেই সরকার গঠন করতে হবে, 356 ধারা লাগু করে একটি নির্বাচিত সরকারকে আমরা ফেলবো না। প্রথম কথা, আপনার প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর, এই যে মানুষ এত রাস্তায় নেমেছে, আজকে এই যে মানুষ এত রাস্তায় নেমেছে না, এটা শুধুমাত্র আরজি করে একটি মেয়েকে, ডাক্তার মেয়েকে মেরে ফেলেছে বলে তার কিন্তু সেটার সামনে একটা ইস্যু, সেটা সামনে একটা কিছু লাঠিকে নিয়ে যেতে হবে। কিন্তু মানুষ প্রতিনিয়ত, শুনুন বলতে দিন, প্রতিনিয়ত মানুষ নিষ্কাশিত হচ্ছে, প্রতিনিয়ত মানুষ। আজকে বলছে ফোর্স করে ওঠো, রাজ্য সরকার নির্যাতিতাটা মুখোশ, নির্যাতিতার জাস্টিস মুখোশ না, মোটেই মুখোশ নয়, এটা অবলম্বন। আপনি তো বলছেন, এটা অবলম্বন, এটাকে সামনে রেখে এটাকে অবলম্বন করে শুভেন্দুর গদি আরোহণ। আমি কি বলছি, এটাকে অবলম্বন করে শুভেন্দুর গদি আরোহণ, এটাই লক্ষ্য। তাহলে কি, তাহলে মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে কি, তারপরে কি? মুখ্যমন্ত্রী পদত্যাগ করলো তারপরে কি? মুখ্যমন্ত্রী পদত্যাগের পরে কি? অন্য কাউকে বসেন যিনি সঠিক সেলিম বাবুকে রাজি আছেন, সুজন বাবুকে রাজি আছেন, অধীর বাবুকে রাজি আছেন। আরে নাম তো বলুন। কে তৃণমূল কংগ্রেস থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেনে নেবে? তৃণমূল কংগ্রেস থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেনে নেবেন? তৃণমূল কংগ্রেস থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেনে নেবেন? আর উত্তর দেয় না। কে? মমতা বন্দ্যোপাধ্যায় গেলে তার জায়গায় কে? সবিতা ম্যাডাম বি স্পেসিফিক, সবিতা ম্যাডাম বি স্পেসিফিক। মমতা বন্দ্যোপাধ্যায় গেলে কে? সেলিম, সুজন, শুভেন্দু, অধীর না অভিষেক? আপনি বলুন, মানুষ শুনতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করে পশ্চিমবঙ্গে কি আপনি বিশৃঙ্খল করবেন? তাহলে কে আসবে? এটা তো নির্বাচিত সরকার। মানে 26-এর আগে যদি মমতা পদত্যাগ করে কে? এই হচ্ছে আপনাদের মুশকিল। আপনারা কোনো মুখ দেবেন না, আপনারা মুখ দেবেন। বলুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে রাজি আছেন? মুখ্যমন্ত্রী হিসেবে ভেবে রেখেছেন, দ্যাট ইজ নান অফ মাই বিজনেস। এটা তৃণমূল দলের। তাহলে মমতার পদত্যাগের পরে কি বিজনেস? সুকান্ত বাবু হবেন কি অধীর বাবু হবেন কি
পারি না, সেটাও জনগণ ঠিক করবে। এবং বিজেপি এখন কি আবার অকাল ভোট ডাকবে? মানে আপনারা অকাল ভোট করাবেন, অকাল ভোট করাবেন, জনগণের পয়সাকে নয় করে অকাল ভোট করাবেন? না না, আপনারা কি জনগণের পয়সাকে নয় করে অকাল ভোট করাবেন? 26-এ ভোট হবে, তাহলে এখন পদত্যাগ চাইছেন কেন? এখন যদি পদত্যাগ করে, পদত্যাগ করলে এরপরে কে সামলাবে রাজ্যটাকে? এখন পদত্যাগ করলে কে সামলাবে রাজ্যটাকে? তো নামটা বলুন। শুভেন্দু না সুকান্ত না অধীর না সেলিম না সুজন না অভিষেক বন্দ্যোপাধ্যায়? আপনারা তো নামটা বলুন। আমি মেনে নিলাম মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলো, তারপরে কি অকাল নির্বাচন? জনগণের পয়সা নয় করা হবে নাকি কাউকে আপনারা প্ল্যান করবেন? কাকে প্ল্যান করবেন? নামটা বলুন। আপনারা বলুন যে হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে যাক মুখ্যমন্ত্রী, আপত্তি নেই, বা আমাদের শুভেন্দুকে করতে হবে নাকি সেলিম সুজন? আপনারা হাওয়ায় ভাসিয়ে দেবেন, এটা তো হয় না। এইটাই করে আপনারা ভরাডুবি হয়েছেন বাংলায়। আপনারা মুখ বলবেন না। মুখ্যমন্ত্রীর অপোজিটে মুখ কে? সবিতা চৌধুরী না অভিষেক বন্দ্যোপাধ্যায়? কে? পশ্চিমবঙ্গে ছাড়ুন, সারা ভারতবর্ষে আমাদের বিজেপিতে আগে থাক থেকে মুখ ঘোষণা করে কোন নির্বাচনের মাধ্যমে কেন? আপনারা একনাথ সিন্ডেকে করেননি, আপনারা একনাথ সিন্ডেকে করেননি, আপনারা একনাথ সিন্ডেকে করেননি, অজিত পাওয়ারকে করেননি। আপনারা মুখ কোথায় বলেই তো এনেছেন একনাথ সিন্ডের দল ভেঙে এসো, উদ্ধব সেনা থেকে তোমাকে মুখ্যমন্ত্রী করব। আপনারা তো মুখ বলেই এনেছেন একনাথ সিন্ডে, অজিত পাওয়ার বলে বলেছেন নীতিশ কুমার। তাহলে আজকে আপনারা তো এটা তো অকাল নির্বাচন হবে। আপনারা তাহলে পশ্চিমবঙ্গে আপনারা আমাকে একটা জিনিস বোঝাতে পারছেন না, মুখ্যমন্ত্রী পদত্যাগ আপনাদের দাবি সফল, তারপরে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি? কি করে ঠিক করবে জনগণ? জনগণ তো ঠিক করে দিয়েছে, জনগণ ঠিক করে দিয়েছে 2026 পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়। জনগণ ঠিক করে দিয়েছে 2026 পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে আপনারা সেই রায়কে না মেনে কেন পদত্যাগ চাইছেন? কিন্তু অপদার্থ মুখ্যমন্ত্রীকে তো চাইনি, একজন ফেলিওর মুখ্যমন্ত্রীকে তো চাইনি। মোদিও অপদার্থ, তাহলে তো মোদিও অপদার্থ। মোদিকে বলুন ওই বৈশাখী ছেড়ে দিয়ে সংখ্যাগরিষ্ঠতা না নিয়ে। আচ্ছা মোদি বাবু, না না দাঁড়ান, মোদি বাবু সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে সরকার করবে, আর একটা রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েও রাজনৈতিক করবে না? আপনি আমাকে বলুন মোদি, আমি একটা 30 সেকেন্ড বলে নিই, একটু 30 সেকেন্ড। সেটা হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে, ম্যান্ডেট ক্লিয়ার মেজরিটি না পেয়ে, বৈশাখীর নির্ভর করে তিনি সরকার করবেন, তিনি পদত্যাগ করবেন না এত কিছু ইস্যুতে। কিন্তু একটা নির্বাচিত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল তৃণমূল কংগ্রেস, যার 26 অব্দি মেয়াদ, সে পদত্যাগ করবে। এটা কি ধরনের অদ্ভুত দাবি বিজেপির? মানুষ ম্যান্ডেট দিয়েছে সংবিধান অনুযায়ী 5 বছর ছাড়া ভোট হবে, 5 বছর পরে 26-এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাবে, অন্য কেউ হবে। কিন্তু এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, তাকে পদত্যাগ করাতে বলছেন কেন? তাহলে মোদী সাহেব নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে এত কিছু করছেন, তাহলে তিনিও পদত্যাগ করুন। জয়দেব বাবু, সবিতাদির কাছে আমার একটা প্রশ্ন আছে, যেখানে মুখ্যমন্ত্রী আজকে খোলাখুলি বলেছেন সোশ্যাল মিডিয়াতে যে আমি বিজেপির বিরুদ্ধে, এই যে ফোঁস করার কথা তিনি বলছেন যে আমি বিজেপির বিরুদ্ধে কথা বলেছি, আমি তাদের বিরুদ্ধে কথা বলেছি কারণ ভারত সরকারের মদতে তারা আমাদের রাজ্যে গণতন্ত্রকে আঘাত করার এবং নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। কেন্দ্রের সমর্থনে তারা অনাচার তৈরি করার চেষ্টা করছে, তাই আমি তাদের বিরুদ্ধে আমার আওয়াজ তুলেছি। মানে জয়দেব বাবু যে কথা বলছেন সেই মমতা ব্যানার্জির কথা রেস ধরে কিন্তু তিনি বলছেন, এখানে তিনিও একই অভিযোগ করছেন যে রাজ্যে গণতন্ত্রকে আঘাত করার চেষ্টা করছে বিজেপি, যেটা মুখ্যমন্ত্রী আজকেও বলেছে। কি বলবেন এর পরিপ্রেক্ষিতে? গণতন্ত্রকে আঘাত করা বলতে কোনটা বোঝায় সেটা আমাকে একটু ক্লিয়ার করুন। কোনটা বোঝায় গণতন্ত্রকে আঘাত? নবান্ন অভিযান করেছেন, এক দফা এক দাবি, এবং আমাদের গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক দলের যে কোনো রাজনৈতিক দল হোক, রাজনৈতিক ভাবে পদচ্যুত করুন, রাজনৈতিক লড়াই শুনুন, যে কোনো রাজনৈতিক ভাবে হোক,
যে বা রাজনৈতিক পতাকা ছাড়া হোক, সাধারণ মানুষ হোক, বিভিন্ন মঞ্চ থেকে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আজকে এই দাবি উঠছে। আমি বক্তব্যের প্রথমেই বলেছিলাম যে ওনাকে 3 টার্মের সুযোগ দেওয়া হয়েছে। বিগত 13 বছরে উনি ওনার হাতের যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের কোনো খোঁজ রাখতে পারেন না, কোনো খবর রাখতে পারেন না। এবং এর আগেও রামনবমীর সময় উনি উস্কানিমূলক অনেক কথাবার্তা বলেছিলেন যাতে পশ্চিমবঙ্গের মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়ে একটা হিন্দু মুসলমান দাঙ্গা করেন। যদি বিজেপিকে আজকে আপনারা দাঙ্গাবাজ বলে চিহ্নিত করেন, সব থেকে বেশি বড় পোষণকারী দল হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং মনে রাখবেন, উনি যে আগুন লাগাবার কথা বলেছেন, আপনি নিশ্চয়ই একজন সাংবাদিক হিসেবে জানেন যে ওনার নামেও কিন্তু দিল্লিতে এফআইআর করা হয়েছে। একজন সরকারের প্রশাসক হিসেবে উনি এই কথা বলতে পারেন না, এটা সর্বৈব অন্যায় বলেই এবং চারিদিকে এটা নিয়ে সমালোচনা হচ্ছে। এবং বিভিন্ন রাজ্যকে উনি আগুন জ্বালিয়ে দেবেন বলেছেন। আজকে সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীরাও কিন্তু পথে নেমে তারাই কিন্তু ফেসবুক, টুইটার বা তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে তারা কিন্তু এর বিরোধ করছে। এবং আগামী এই যে ফোর্স করে উঠতে বলেছে, একটা জিনিস জানবেন, সবসময় না ক্ষমতা একটা হাতে কুষ্ঠিগত থাকতে পারে, কুক্ষিগত থাকতে পারে না, ক্ষমতার হস্তান্তর হবেই। এই ফোর্সটাই না বুমেরাং হয়ে যায়, যেটা বারবার করে উনি আমাদের আন্দোলনের গলা টিপে ধরতে চেয়েছেন। অথচ উনি দিনের যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন কিন্তু উনি মহাকরণে এবং বিধানসভায় গিয়ে ভাঙচুর করেছিলেন। সেটা কোন গণতন্ত্র ছিল আমাকে একটু বোঝান। বিধানসভা ভাঙচুর করেছিলেন, ন্যাশনাল হাইওয়ে দিনের পর দিন তিনি অবরোধ করে ওখানে উনি অনশন পিছনে খেয়েছেন, সামনে অনশন করে উনি বসেছিলেন। আমাকে বোঝান সেটা কোন গণতন্ত্রের মধ্যে পড়ে? আমি যদি করি বিরোধী নেত্রী হিসেবে তাহলে ঠিক, আমি টায়ার জ্বালিয়ে দেবো, আমি থানা ভাঙচুর করব। ওনার আমলে বিভিন্ন এখনো পর্যন্ত বিভিন্ন এমপি এমএলএ, বিভিন্ন ইভেন এমপি এমএলএ তো ছেড়েই দিন, বিভিন্ন ব্লক স্তরের নেতারা আজকে গিয়ে থানা চালাচ্ছে, তারা আজকে থানার টেবিল বাজিয়ে সেখানে সেটিং করে দিচ্ছে। এটা কোন গণতন্ত্র আমাকে একটু বোঝান। আমি বলছি আরজি করের ঘটনাটা নিঃসন্দেহে মানুষ একত্রিত করেছে, কিন্তু শুধু আরজি করে এত বড় দানা বাঁধতে পারে না আন্দোলন। এটা বুঝুন, দিনের পর দিন হয়েছে, মহিলাকে রেট বেঁধে দেওয়া হয়েছে, কখনো 10,000, কখনো 20,000, কখনো 40,000। যেহেতু উনি ডাক্তার সেজন্য ওনাকে 10 লাখ টাকা। এটা এইভাবে না বলে মহিলাদের অপমান করা হচ্ছে বারবার। সেই জন্য আজকে ঘরের মা বোন থেকে শুরু করে আজকে স্কুলের টিচাররাও তারা বলছে যে লক্ষ্মী ভান্ডার আমাদের দরকার নেই, প্রতিটা লক্ষ্মীর সুরক্ষা দরকার। আজকে মা বোনেরা রাস্তায় নেমেছে মেয়েকে লক্ষ্মীমন্ত করে সাজিয়ে রাখতে না, কালী আর চণ্ডীর রূপ ধারণ করে। এই যে অত্যাচার হচ্ছে, এই যে অনাচার হচ্ছে, এবং আজকেও তো হয়েছে নর্থ বেঙ্গলে হয়েছে, তৃণমূল নেতার একজন ছেলে সে ধর্ষণ করেছে, ধরা পড়েছে। আপনারা নিউজ চ্যানেলে আছেন, আপনারা আরো আমার থেকে আরো চট জলদি এই খবর পাবেন। এটার শেষ কোথায়? এটা তো বন্ধ করতে হবে। তার আমি মুখে একরকম কথা বললাম আর হাজার খানেক ছেলে ঢুকিয়ে দিয়ে আরজি করে ভাঙচুর করে দিয়ে সমস্ত তথ্য প্রমাণ আমি লোপাট করে দিলাম। মানুষ কি আপনাকে বিশ্বাস করবে? মানুষ সুযোগ দিয়েছে, 1 বার 2 বার 3 বার সুযোগ দিয়েছে। আপনি বারবার ফেলিওর, একটা স্কুলেও তো 2 বার ফেল করার পর ছাত্রকে টিসি দিয়ে দেওয়া হয়, ছাত্রছাত্রীকে। তাহলে এই সরকারকে যখন বারবার সে ফেলিওর হচ্ছে, মুখে একরকম মনে একরকম, এটা হবে না। আর এই ওনার চালাকিটা ধরা পড়ে গেছে বলেই আজকে সর্বজন নিন্দিত হচ্ছেন বলেই ওনাকে তড়িঘড়ি করে এসে আজকে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতে হচ্ছে। এবারে বুঝতে পারছেন তো যে মানুষের আন্দোলনের কত জোর। আমরা এই আন্দোলন থেকে সরে আসবো না। উনি ফাঁস যাই করুন, ওনার সর্বশক্তি, ওনার একদিকে ক্যাডার বাহিনী, একদিকে প্রশাসনকে উনি আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে উনি করবেন, কিন্তু উনি আমাদের এই আন্দোলনকে থামাতে পারবেন না। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আজ থেকে আমাদের ধর্মতলায় আবার 4 তারিখ অব্দি আবার আমরা ধর্ণা বিক্ষোভ অবস্থানে বসছি। এছাড়া আমাদের একাধিক কর্মসূচি রয়েছে। আমাদের মহিলা মোর্চার যিনি প্রেসিডেন্ট, তাকেও মেরে তার হাত কোমর ইত্যাদি ভেঙে দেওয়া হচ্ছে। তিনি অ্যাপেলেতে হসপিটাল, তিনিও তো একজন মহিলা, তাকে ভেঙে দেওয়া হচ্ছে, তিনি হসপিটালে ভর্তি রয়েছেন। আমরা সর্বৈব ধিক্কার জানাই যে শুধুমাত্র আরজি কর নয়, সমস্ত নারী প্রান্তিক থেকে শুরু করে আর উচ্চ শ্রেণী পর্যন্ত সমস্ত নারী যেন আজকে তার বিচার পায়। যেখানে যা হচ্ছে, থানা যেন এটা না বলে যে সেটিং করে নিন আপসে। আমরা তো গেলেই থানাতে এই কথা শুনতে হয়, সেটিং করে নিন নিজেদের মধ্যে, কিছু টাকা পয়সা রফা করে দিন। এই জিনিস নয়। আমরা সম্মান নিয়ে বাঁচতে চাই এবং প্রত্যেকের সমান অধিকার আছে। একজন প্রান্তিক অধিকার, মহিলারও যে বাঁচার যে অধিকার রয়েছে, একজন ডাক্তার বা শিক্ষিকা বা পাইলট মহিলা তারও সেই অধিকার রয়েছে। এটা মানুষ বুঝেছে বলেই আজকে স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ নেমেছে রাস্তায়। এটা বুঝতে হবে সমস্ত সংগঠনের তরফ থেকে, শুধু তো বিজেপি একা নয়, সমস্ত সংগঠন, অরাজনৈতিক মঞ্চ, ছাত্র সংঘ, সবাই আজকে মাঠে ময়দানে নেমেছে। সবাই না তৃপ্তি বিরক্ত হয়ে গেছে। একটা ভেবে, একটা চিন্তা করে আমরা একটা সরকারকে নিয়ে আসি, আমরা সমর্থন করি,
কিন্তু সেই সরকার যখন মানুষের যে বেসিক যে নিড, সেই নিড পূরণ করতে পারে না, তোলাবাজি, দুর্নীতি, একের পর এক, কয়লা থেকে শুরু করে, বালি থেকে শুরু করে, গরু পাচার থেকে শুরু করে একের পর এক বেরিয়ে আসছে। মানুষ আর কত সহ্য করবে বলুন না? আপনি একটা ঘর সারাতে গেলেও আপনার কাউন্সিলর এসে সেখানে টাকা দাবি করে, আপনি নিজের জমি অন্য কাউকে বিক্রি করবেন, সেখানেও এসে পঞ্চায়েত সদস্য টাকা দাবি করছে। এই যে স্বতঃস্ফূর্ত যে মানুষ না একদম নিষ্পেষিত হয়ে গেছে, একদম রিয়ালে পিঠ থেকে গেছে। তাই আজকে ঘরের প্রত্যেকটা ঘর থেকে আজকে মা বোনেরা বেরিয়ে আসছে, তারা বিচার চাইছে। উই ওয়ান্ট জাস্টিস, নট অনলি ফর দ্য রেপড অ্যান্ড মার্ডার্ড গার্ল, বাট অলসো দ্য সোসাইটিতে যে নোংরামিটা ছেয়ে গেছে, এই নোংরামিটা বন্ধ হওয়া দরকার। এর শেষ কোথায়? তাই মানুষ আজকে বিজেপি যেভাবে এই যে আরজি কর আন্দোলনটাকে নিয়ে যেতে চাইছে, তাতে কোথাও কি আপনার মনে হচ্ছে যে নাগরিক যে আন্দোলন সেটা কোথাও না কোথাও একটু হলেও দুর্বল হচ্ছে? না দেখুন, নাগরিক আন্দোলনটাকে ভেঙে দেবার জন্যই তো বিজেপি উঠে পড়ে লেগেছে। কারণ নাগরিক সমাজের দাবি ছিল না কোথাও, বা বামেদেরও দাবি ছিল না, বা আর কারোর কোনো নাগরিক সমাজের দাবি ছিল না যে এক দফা এক দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ। দাবি ছিল উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর। কিন্তু আজকে লাস্ট 4-5 দিনের যদি গতিপ্রবাহ দেখেন, সেই নাগরিক সমাজ কিন্তু সীমিত, নাগরিক সমাজ কিন্তু বীতশ্রদ্ধ। নাগরিক সমাজের সেই উই ওয়ান্ট জাস্টিসের যে স্লোগান, সেটাকে কোথায় অবদমিত করে এক দফা এক দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এই দাবিটা কিন্তু জায়গা করে নিচ্ছে। এবং এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধা হবে ট্যাকেল করতে। কারণ সুশীল নাগরিক সমাজ 213টা আসন দিয়ে বিজেপিকে পরাস্ত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য বিপুল ক্ষমতা দিয়ে যে শাসনভার তুলে দিয়েছিল, সেই নাগরিক সমাজেরও একাংশ জাস্টিস চেয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জাস্টিস চেয়ে রাস্তায় হেঁটেছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা মহামান্য হাইকোর্ট রাখতে পারেননি। শনিবারের মধ্যে তিনি বলেছিলেন যে আমি হয় এর ফয়সলা করবো, নইলে আমিই তুলে দেবো সিবিআই এর হাতে। কিন্তু চটজলদি তার হাত থেকে তুলে নেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় তো ওয়াকওভার পেয়ে গেল। আজকে আপনার আর প্রশ্ন করার কোনো রাইট নেই যে কোথায় জাস্টিস মমতা বন্দ্যোপাধ্যায়। এখন যদি প্রশ্ন হয় সিজিও কমপ্লেক্সে সিবিআই কে প্রশ্ন হবে কতদিন আর কতদিন লাগবে নির্যাতিতার জাস্টিস পেতে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কোনো দায় নেই, দায় এখন সিবিআই, প্রধানমন্ত্রী, বিজেপি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ কালকে মেয়র রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে তো সন্দীপ ঘোষের গ্রেপ্তারির দাবি করেছে। আপনি এর থেকে বড় আর কি চান? এবং তিনি বলছেন যে সন্দীপকে গ্রেপ্তার করো এবং এর জাস্টিস চাও। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাণী তো মনে হচ্ছে ঠিক যে ওরা বডি চায়, আমরা বিচার চাই। অতএব এই যে নাগরিক সমাজ, দেখুন টলিউডের কলাকুশলী, নাট্য সমাজ, শিক্ষিত সমাজ, বুদ্ধিজীবী আর রাস্তায় আছে। আজকে কোনো মিছিল বেরিয়েছে? 27 তারিখের পর থেকে সুশীল সমাজের আর কোনো মিছিল রাস্তায় বেরিয়েছে? যদি খবরে থাকে আমায় দেবে। আমি সারা কলকাতা সহ পশ্চিমবঙ্গকে তন্ন তন্ন করে খুঁজছি যে সুশীল সমাজ কিন্তু আবার চুপ করে গেছে। কারণ রাজনীতির এত চড়া রং বিজেপি 27 তারিখে লাগিয়ে দিয়েছে এই আন্দোলনের মধ্যে। নাগরিক সমাজ কিন্তু এখানে ঢিলে মিলিয়েছে, কারণ নাগরিকরা ভয় পাবে বিজেপির এই জাস্টিস থেকে সরে এসে এক দফা এক দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগে হুহু করে গ্রেফতারি হচ্ছে। নাগরিক সমাজও তার আতসে চলে আসবে। তো সেই জন্য নাগরিক সমাজ কিন্তু সরে এসছে। কারণ নাগরিক সমাজের একটা মিছিল, একটা আন্দোলন হয়েছে, রাস্তায় কোনো সেলিব্রিটি, বিদ্বজ্জনরা, বিশিষ্টজনরা, শিক্ষকরা নেমেছে আপনি বলুন? 27 তারিখের পর থেকে নামেনি। তার কারণ কি? বিজেপি পুরো আন্দোলনটাকে হাইজ্যাক করে নিয়েছে। এবং এখানেই বিজেপি কিন্তু এই যে এক দফা এক দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ করলো, করে বোকামিটা করলো। যদি এই এক দফা এক দাবি না করে উই ওয়ান্ট জাস্টিসেই আরো জনমত বাড়াতে পারত, আরো প্রেসার বাড়াতে পারত, নবান্নর 14 তলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেত, তাহলে এর সফলতা আপনি আগামী দিনে বিজেপির ঘরে ফসল হিসেবে তুলতে পারতেন। কিন্তু আজকে তো এটা বিজেপি ভার্সেস তৃণমূল হয়ে গেছে।
পামেরা সরে গেছে, কংগ্রেস সরে গেছে, সুশীল সমাজ সরে গেছে, বিদ্বজ্জনেরা সরে গেছে, নাগরিক সমাজ সরে গেছে। আপনি বলুন 27 তারিখে কে ছিল এই মিছিলে? কোন সেলিব্রিটি ছিল? রুদ্রনীল ছাড়া আর কেউ ছিল? কিন্তু তার আগে আপনি দেখুন, স্বয়ং দেব থেকে শুরু করে আপনার বিশিষ্ট জনেরা, টলিউডের শিক্ষিত সমাজ, বিদ্বজ্জন, লেখক, কে ছিল না? সবাই রাস্তায় নেমেছিল। মানুষের মধ্যে কিন্তু তখন দেখুন, যখন এই মানুষগুলো, বিদ্বজ্জনেরা, সুশীল সমাজ, নাগরিক সমাজ, টলিউডের লোকেরা যখন রাস্তায় নামে না, তার একটা প্রভাব, ইম্প্যাক্ট আমাদের নাগরিক সমাজের একদম ভেতরে গিয়ে সেটাকে নাড়া দেয়, দিচ্ছিল। মানুষ উজ্জীবিত হচ্ছিল। আপনি আজকে একটা রাত দখল, পথ দখলের ডাক দিন তো, আর ওই ভিড় 14 তারিখের রাতের ভিড় জোগাড় করে দেখান তো, পাবেন। আপনাদের সাথে নাগরিক সমাজ আন্দোলনের সাথে নাগরিকরা নেই, কি বলবেন? আমি প্রথম কথা বলি, নবান্ন অভিযান যে আপনারা দেখেছেন, নবান্ন অভিযান কিন্তু বিজেপির কোন, পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির কোন ঘোষিত কর্মসূচি নয়। এটা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের কর্মসূচি ছিল এবং ছাত্র সমাজের তার ব্যক্তিগত কোন দলকে সমর্থন করবে না করবে তার সাথে আপনিও কালকে ছাত্র সমাজ হয়ে বিজেপি থেকে নিজেকে আলাদা করে দিতে পারেন। আমি ছাত্র সমাজের এই সংগঠন, এই আন্দোলনকে সমর্থন করেছি। অর্জুন কৌস্তব ওই মিছিলে কি করছিল? অর্জুন সিং কৌস্তব পার্টি ওই মিছিলে কি করছিল? লালবাজারে আবার হারাতে অনির্বাণ গাঙ্গুলি, সুকান্ত মজুমদার কেন গেল? লালবাজারে ওই ছাত্রদের ছাড়াতে সুকান্ত মজুমদার, অনির্বাণ গাঙ্গুলি কেন গেল? ওই মিছিলে কেন অর্জুন সিং এবং কৌস্তব বাগচিকে দেখা গেল? বলুন। তারা কি ছাত্রছাত্রীর পিতা হতে পারে না, অভিভাবক হতে পারে না, শিক্ষক হতে পারে না? কোথায় লেখা আছে যে ছাত্র সমাজে? তাহলে ওই যে আগামীকাল, সরি গতকালকে যে মেয়র, আপনিও তো ছাত্রী হয়ে নেমে পড়তে পারতেন, তাহলে আপনি নামলেন না কেন? আপনি ছিলেন মিছিলে? আপনি কি ওই মিছিলে ছিলেন ছাত্রছাত্রীর অভিভাবক হিসেবে? না, আপনি ছিলেন কি ছিলেন না? আপনি থাকলে সমর্থন করি। আপনি ওই মিছিলে ছিলেন? আপনি যদি থাকেন তার মানে বিজেপি তো ছিল মিছিলে, বিজেপি ছিল মিছিলে, সিপিএম ছিল না। আচ্ছা, ওই মিছিলে কোন সিপিএম এর কেউ ছিল? ওই মিছিলে সিপিএম এর কেউ ছিল? আরেকটা আমাকে কথা বলুন, গতকাল মেয়র রোডে একটা ছাত্র সংসদের আপনার স্থাপনা দিবস হয়েছিল, সেখানে 69 ইয়ার্স ওল্ড লেডি, তিনি কোন ক্লাসের ছাত্রী? আমাকে বলুন, তিনি কোন ক্লাসের ছাত্রী? তিনি তো তৃণমূল কংগ্রেসের, আরে বাবা শুনুন না, আপনাদের এটা কি, এটা যদি বিজেপির এবিভিপির হতো, বিজেপির ছাত্র, আপনি ভুল করছেন। নরেন্দ্র দামোদর দাস মোদী কি যায় না বিজেপির ছাত্র সম্মেলনে? হ্যালো ম্যাডাম, নরেন্দ্র দামোদর দাস মোদী যায় না ছাত্র সম্মেলনে, বিজেপির ছাত্র সম্মেলনে? এটা তো তৃণমূল কংগ্রেসের ঘোষিত ছাত্র সম্মেলন, এটা তো তৃণমূল কংগ্রেসের ঘোষিত ছাত্র সম্মেলন। আর তৃণমূল কংগ্রেসের দলের সুপ্রিমো তিনি নরেন্দ্র মোদীও তো যায়, আপনাদের দলের সুপ্রিমোরাও তো যায় বিজেপির ছাত্র সমাজের ছাত্র সমাজ বা সংগঠনে। কিন্তু এই ছাত্র সমাজটা কার? এই ছাত্র সমাজটার রেজিস্ট্রেশন নাম্বার কত? এই ছাত্র সমাজের রেজিস্ট্রেশন নাম্বার কত? এই ছাত্র সমাজ কোন সোসাইটি বা রেজিস্টার্ড অ্যাক্টে নিজেদের নথিবদ্ধ করেছিল? এই ছাত্র সমাজের পরিচয় কি? আপনি যদি এবিভিপি বা বিজেপির কোন ছাত্র সংসদ বা আপনাদের যে ছাত্র সংগঠন, সেখানে নরেন্দ্র মোদী যাওয়াটা কি অপরাধ? আপনাদের দলের সুপ্রিমোরা তো যায়, বিজেপির ছাত্র সংগঠনে তো যায় নরেন্দ্র মোদী। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো যদি যায় তৃণমূলের ছাত্র পরিষদের সমাবেশে, অন্যায়টা কি? আপনি এখানে এই যুক্তিটা কেন দেখাচ্ছেন? আপনি বলুন, ছাত্র সমাজ সে যে আপনি সেদিন ওই মিছিলে কি করছিলেন? আচ্ছা, আপনি না ছাত্র? এবার সবিতাকে বলার একটু সুযোগ দিন। আমার সাজার দরকার নেই, ছাত্র সমাজ, আমার মেয়ে একজন ছাত্রী, তার নিরাপত্তার কথা ভেবে মা হিসেবে, একজন অভিভাবিকা হিসেবে আমি যেতে পারি। আমার রাইট আছে। এখানে কোথাও কোন সংবিধানে লেখা নেই, কোন আইনে লেখা নেই যে ছাত্র সমাজের একটা ডাকা বা মহিলা সমাজ বা সিপিএম এর কেউ গেল না কেন? কংগ্রেসের কেউ গেল না কেন?
আমি শিল্পী না হতে পারি, কিন্তু কোথাও যদি শিল্পীরা যদি বা যারা আবৃত্তি পাঠ করে তারা যদি বা যারা নৃত্যশিল্পী তারা যদি রাস্তায় নামে, আমি যদি তাদের সমর্থনে পা মেলাই, ভারতবর্ষের কোন আইনে আছে যে আমাকে সেখানে আমি হাঁটতে পারবো না? আপনি আমাকে বলুন যে সমস্তকে রেজিস্টার্ড হতে হবে। রাত দখলের ডাকে যে মেয়েরা নেমেছিল সেখানে তো সবাই ছিল, সেখানে কি জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক রঙের কোনো পরিচয় সেখানে তৃণমূলের লোক ছিল, সিপিএম এর লোক ছিল, কিন্তু এই ছাত্র সমাজ সেখানে তৃণমূলের লোক ছিল, সিপিএম এর লোক ছিল, প্রমাণিত আছে। ওই রাত দখল পথ দখলে তৃণমূলও ছিল, সিপিএমও ছিল, কিন্তু আপনাদের এই ছাত্র সমাজের আন্দোলনে কোন সিপিএম কোন তৃণমূল ছিল? আর আপনি যখন গেলেন বিজেপির পতাকাটা নিয়ে গেলেন না কেন? এই কথাটাতেই তো আপত্তি, আমাদের ছাত্র সমাজ নয়, পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ। এবং আমরা না, পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ রেজিস্টার নয়, কি করে হবে? এরা কারা? এরা কারা? এদের না রেজিস্ট্রেশন আছে, এদের না লেজা ডগা পুরো কেউ আছে। আমাদের অনুষ্ঠান প্রায় 1 ঘন্টা হয়ে গেল, আমরা এবার আমাদের অনুষ্ঠান শেষ করব। তর্ক বিতর্ক কিন্তু চলতেই থাকবে। আমরা আগামী দিনে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের দর্শকদের সামনে আসব। আপনারা আমাদের স্টিং নিউজের সঙ্গে সময় দিয়েছেন, তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, ভালো থাকবেন।